ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস বিজয়ের পরও বিএনপি সরকারের ঘুম পুরোপুরি আরামের নয়। কারণ একটাই, বিরোধী দলের সেই ছোট্ট তরুণ দলটি মাত্র 6টি আসন পেয়েও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন এক রাজনৈতিক খেলা খেলছে যা বিএনপিকে বারবার অস্বস্তিতে ফেলছে। বিএনপির পক্ষ থেকে এনসিপিকে আনুষ্ঠানিকভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে জামায়াত জোট ছেড়ে এলে সহযোগিতার সুযোগ আছে, কিন্তু এনসিপির উত্তর তারা জামায়াত ছাড়ছে না, বরং উল্টো পথে হাঁটছে। বিএনপিরই বহিষ্কৃত ও বিদ্রোহী নেতাদের টেনে নিজের দলে ফেরাচ্ছে। রাজনীতির মাঠে এটি কেবল কৌশলগত চাল নয়, এটি একটি গভীর বার্তা। এনসিপি বলছে, আমরা তোমাদের শর্তে চলবো না, বরং তোমাদেরই ঘর থেকে লোক নিয়ে যাব। 2024 সালের জুলাই মাসে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এক নতুন নাটকের সূচনা হয়। ছাত্র আন্দোলনের মুখে নাহিদ ইসলামের নেতৃত্বে 2025 সালের 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম কোনো ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল। দলটি নিজেকে মধ্যপন্থী, দুর্নীতিমুক্ত ও জুলাইয়ের চেতনার ধারক হিসেবে উপস্থাপন করে। লক্ষ্য ছিল বাংলাদেশের চিরাচরিত দুই মেরু আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি নতুন বিকল্প গড়ে তোলা। কিন্তু তৃণমূলে সংগঠন নেই, অর্থ নেই, পুরনো নেতাকর্মীর কোনো নেটওয়ার্ক নেই। মাত্র এক বছরে দলকে নিয়ে জাতীয় নির্বাচনে নামাটাই ছিল বিশাল চ্যালেঞ্জ। নির্বাচনের হিসাব নিকাশ শুরু হতেই এনসিপি প্রথমে বিএনপির সাথে জোট গঠনের চেষ্টা করে। শীর্ষ নেতৃত্বের মধ্যে একাধিক দফা আলোচনা হয়। এমনকি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার পর সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তার বাস্তবে হয়ে ওঠেনি। বিএনপি এনসিপিকে যথেষ্ট আসন দিতে রাজি হয়নি। বিএনপির সাথে সমঝোতা ব্যর্থ হওয়ার পর এনসিপি জামায়াত ইসলামের সাথে আলোচনায় বসে। 2025 সালের 28 ডিসেম্বর এনসিপি ও আমার বাংলাদেশ এবি পার্টি জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যোগ দেয়। ফলে তিনটি দল মিলে যে ডেমোক্রেটিক রিফর্ম অ্যালায়েন্স গঠন করা হয়েছিল সেটি ভেঙে পড়ে। এই সিদ্ধান্তটি ছিল এনসিপির রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন ও বিতর্কিত মুহূর্ত। নাহিদ ইসলাম এক সাক্ষাৎকারে বলেন, আমরা যখন নির্বাচনী জোট করছি তখন আমাদের নিজস্ব রাজনৈতিক বিশ্বাস ত্যাগ করছি না, এটি কেবল একটি কৌশলগত জোট। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আমরা সাময়িকভাবে জামায়াতের সাথে যুক্ত থাকব, বিএনপি সরকারকে সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ দেওয়ার জন্য। বাকিটা দলীয় আলোচনায় সিদ্ধান্ত হবে। 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় পায়। বিএনপি ও তার মিত্ররা মোট 212টি আসন জয় করে। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট পায় 77টি আসন, যার মধ্যে জামায়াত একাই 68টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। এনসিপি মাত্র 30টি আসনে লড়েছিল এবং জিতেছে 6টি। সংখ্যায় ছোট হলেও এই 6টি আসনের গুরুত্ব ভিন্ন কারণে। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের সমর্থন ছাড়া এনসিপির পক্ষে একটি আসনও হয়তো পাওয়া সম্ভব হতো না। কিন্তু এই 6 জন এমপি এখন সংসদে বিএনপির বিরুদ্ধে সবচেয়ে সরব কণ্ঠস্বর। নাহিদ ইসলাম নিজের এলাকায় একটি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন এবং বিরোধী জোটের চিফ হুইপের দায়িত্ব পালন করছেন। নির্বাচনের আগেই বিএনপির ভেতরে দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গিয়েছিল। মনোনয়ন না পেয়ে বিএনপির 92 জন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র নির্বাচনে অংশ নিয়েছিলেন। এই বিদ্রোহী প্রার্থীরা বিএনপির জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। বিএনপির বিদ্রোহী প্রার্থীরা 78টি আসনে ভোট ভাগ করেছেন। কমপক্ষে 28টি আসনে এই বিভক্তির সুযোগ নিয়ে জামায়াত এনসিপি জোটের প্রার্থীরা জয় পেয়েছেন। অর্থাৎ বিএনপির নিজের আভ্যন্তরীণ কোন্দলই শত্রুকে শক্তি দিয়েছে। এখন সেই বিদ্রোহীরাই এনসিপির মূল লক্ষ্য। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সময়ে বিএনপি থেকে বহিষ্কৃত ও বিদ্রোহীদের দলে পদ ও মনোনয়ন দিয়ে তৃণমূলে এনসিপির রাজনীতি পৌঁছে দেওয়ার কাজ চলছে। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারের মতো পরিচিত মুখদের টানার চেষ্টা চলছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাংলাদেশের জন্য কাজ করতে চায়, আধিপত্যবাদের বিরুদ্ধে
বিরুদ্ধে লড়াই করতে চায়, তারা পূর্বে যে কোনো দলেরই হোক না কেন, তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাও স্বীকার করেছেন যে এনসিপি তাকে বারবার যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন, ওরা বারবার বলছে আপা চলে আসেন আমাদের সঙ্গে, আসেন আমরা একসাথে কাজ করি। নির্বাচনের পরপরই রাজনৈতিক সংঘাতের নতুন ফ্রন্ট খুলে যায়। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পাশাপাশি জুলাইয়ের জাতীয় সনদের ভিত্তিতে একটি গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে 60%-এরও বেশি ভোটার সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। শপথ গ্রহণের দিন সংসদ সদস্যদের দুটো শপথ নেওয়ারও কথা ছিল। প্রথমটি সংবিধান রক্ষার এবং দ্বিতীয়টি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের। বিএনপির এমপিরা দ্বিতীয় শপথটি নেননি, জামায়াত ও এনসিপির এমপিরা দুটোই নিয়েছেন। এর ফলে সংবিধান সংস্কার কাউন্সিল এখনো গঠিত হয়নি। বিএনপি বলছে এই কাউন্সিলের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। বিরোধীরা বলছে গণভোটের রায়কে পদদলিত করা হচ্ছে। সংস্কার বাস্তবায়নের দাবিতে এপ্রিলের 4 তারিখে ঢাকায় বিশাল সমাবেশ করেছে 11 দলীয় বিরোধী জোট। বিরোধী এমপিরা সংসদে ও রাজপথে একযোগে চাপ দিয়ে যাচ্ছেন। এই আন্দোলনে এনসিপি এখন জামায়াতের পাশে সবচেয়ে সক্রিয় শক্তি। বিএনপি সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু চাপ কমছে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের 5 আগস্টের পর থেকে দেশে যত রাজনৈতিক সহিংসতা হয়েছে তার 91%-এর পেছনেই বিএনপির নেতাকর্মীরা। চাঁদাবাজি, দখলদারিত্ব, আইন শৃঙ্খলার অবনতি, এই অভিযোগগুলো বিএনপিকে ক্রমাগত রক্ষানাত্মক করে তুলছে। বিএনপি সরকারের সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন, অর্থনীতির পুনরুজ্জীবন, উচ্চ ঋণ, কম বিদেশি বিনিয়োগ এবং দুর্বল ব্যাংকিং খাত। আভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত সরকার বিরোধীদের রাজনৈতিক চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এই পটভূমিতে এনসিপির কৌশল আরও কার্যকর হয়ে উঠেছে। বিএনপির দুর্বলতাকে পুঁজি করে সরকারের ব্যর্থতাকে তুলে ধরে এনসিপি নিজেকে আসল সংস্কারের দল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা এনসিপির অবস্থানকে ভঙ্গুর কিন্তু চতুর বলে বর্ণনা করেছেন। একজন বিশ্লেষক আল জাজিরাকে বলেন, জামায়াত ছাড়া এনসিপির পক্ষে কোনো আসন পাওয়া হয়তো সম্ভব ছিল না, কিন্তু চ্যাথাম হাউসের বিশ্লেষণে বলা হয়েছে জোটে যোগ দেওয়া এনসিপির পরিধি বাড়িয়েছে ঠিকই, কিন্তু দলটির আসল পরিচয় ভোটারদের কাছে ঝাপসা হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক শাহান বলেন, এনসিপির দুটো সুবিধা আছে, জুলাই বিপ্লবের ব্র্যান্ড এবং জামায়াতের তৃণমূল নেটওয়ার্ক, কিন্তু দুটো সুবিধাই একসাথে বিপদও ডেকে আনতে পারে। এনসিপির পরিকল্পনা আসলে 3 স্তরে চলছে একসাথে। প্রথম স্তর জামায়াতকে ব্যবহার করা। নাহিদ ইসলাম নিজেই স্বীকার করেছেন, জামায়াত এনসিপি জোট মূলত এনসিপির সাংগঠনিক দুর্বলতার উপরে একটি ব্যবহারিক সেতু। জামায়াতের তৃণমূল কাঠামো ব্যবহার করে নিজেদের সংগঠন গড়ার এই পরিকল্পনা অনেকটা বড়র কাঁধে উঠে চড়ে তারপর নিজেই তাড়ানোর মতো। দ্বিতীয় স্তর হলো বিএনপির বিদ্রোহীদের ফেরানো। স্থানীয় সরকার নির্বাচনের আগে বিএনপির বহিষ্কৃত ও অসন্তুষ্ট নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেয়ানো। এতে একদিকে এনসিপির তৃণমূল ভিত্তি শক্তিশালী হবে, অন্যদিকে বিএনপি আরো দুর্বল হবে। তৃতীয় স্তর হলো সংস্কারের মুখপাত্র হওয়া। সংসদে ও রাজপথে জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলে ধরে এনসিপি নিজেকে জুলাই বিপ্লবের আসল উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। বিএনপি যত সংস্কার এড়াতে চাইবে, এনসিপির এই অবস্থান আরো শক্তিশালী হবে। বাংলাদেশের রাজনীতিতে এনসিপি এখন এক অদ্ভুত অবস্থানে। সংসদে মাত্র 6 আসন, কিন্তু আলোচনায় সবচেয়ে বেশি তারাই। বিএনপির জামায়াত ছাড়ো প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপির বিদ্রোহীদের নিজের দলে টেনে এনসিপি একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে, আমরা এখানে থাকতে এসেছি, তোমাদের শর্তে নয়। বিশ্লেষকদের ভাষায় আসল পরীক্ষা হবে স্থানীয় সরকার নির্বাচনে। এনসিপি যদি সেখানেও জামায়াতের সাথে থাকে তাহলে তাদের দিক নির্দেশনা স্পষ্ট হয়ে যাবে। জুলাই বিপ্লবের সন্তানরা এখনো কঠিন বাস্তবতার মুখোমুখি। আদর্শ আর কৌশলের মাঝখানে দাঁড়িয়ে তারা এমন একটি পথ বেছে নিচ্ছে যেটা তাদের বাঁচাতেও পারে আবার গ্রাসও করতে পারে। জামায়াতকে ব্যবহার করতে গিয়ে জামায়াতের হাতিয়ারে পরিণত হবে কিনা এনসিপি, বাংলাদেশের রাজনীতি এখন সেই উত্তরের অপেক্ষায়।